ফেলে নেশার মতো নীরব হয়ে সবার দিঠি এড়ায় এলে। প্রভাত আজি মুদেছে আঁখি, বাতাস বৃথা যেতেছে ডাকি, নীলাজ নীল আকাশ ঢাকি, নিবিড় মেঘ কে দিল মেলে। কুজনহীন কানন ভূমি, দুয়ার দেওয়া সকল ঘরে, একেলা কোন পথিক তুমি, পথিকহীন পথের পরে। হে একা সখা, হে প্রিয়তম, রয়েছে খোলা এ ঘর মম, সম্মুখ দিয়ে স্বপন সম, যেও না মোরে হেলায় ঠেলে। আপনাদের সৌমিত্র বসু শুরু করছে তার কথা রবিবারের শরণাগত অনুষ্ঠানে 92.7 বিগ FM এ। বিশুদ্ধ সিদ্ধান্ত মতে আজকে রবিবার 22শে জ্যৈষ্ঠ 1428, ইংরেজির 6ই জুন 2021, তিথি বৈশাখ, কৃষ্ণপক্ষ একাদশী, নক্ষত্র অশ্বিনী। সূর্যোদয়ের সময় ভোর 4:55 হয়ে 9 সেকেন্ড, সূর্য অস্ত যাওয়ার সময় সন্ধে 6:15 হয়ে 5 সেকেন্ড। আজকে জন্মে মেষ রাশি, ক্ষত্রিয় বর্ণ, মতান্তরে বৈশ্য বর্ণ, দেবগণ। রাত্রি 2:27 গতে নরগণ। আজ শ্রী বিজয় কৃষ্ণ গোস্বামী প্রভুর তিরোভাব তিথি। স্বদেশপ্রেমী বিজ্ঞান মনস্ক পণ্ডিত রামেন্দ্র সুন্দর ত্রিবেদীর প্রয়াণ দিবস। তিনি প্রয়াত হন 1919 খ্রিস্টাব্দে। আজ আপনাদের জানিয়ে রাখি, স্বাধীনতা সংগ্রামী উপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় জন্মগ্রহণ করেন 1879 খ্রিস্টাব্দে। 1595 খ্রিস্টাব্দে ষষ্ঠ শিখ গুরু হরগোবিন্দ ওয়াদালিতে জন্মগ্রহণ করেন। 1799 খ্রিস্টাব্দে রাশিয়ার মহাকবি ও কথাশিল্পী পুশকিন জন্মগ্রহণ করেন। 1861 খ্রিস্টাব্দে ইতালির জাতীয় ঐক্য আন্দোলনের অন্যতম পথিকৃৎ কাভুর জন্মগ্রহণ করেন। 1867 খ্রিস্টাব্দে কলকাতা হাইকোর্টের প্রথম ভারতীয় বিচারপতি শম্ভুনাথ পণ্ডিত, তাকে নিয়ে আমরা হে মহাজীবন করেছিলাম, আমার মনে পড়ছে, তিনি দেহত্যাগ করেন 1867 খ্রিস্টাব্দে আজকের তারিখে। 1875 খ্রিস্টাব্দে আজকের তারিখে জার্মানির খ্যাতনামা ঔপন্যাসিক ও নাটককার থমাস মান জন্মগ্রহণ করেন। বিশিষ্ট শিক্ষাব্রতী ও জনসংঘের প্রতিষ্ঠাতা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় জন্মগ্রহণ করেন 1901 খ্রিস্টাব্দে আজকের তারিখে। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927 এবং চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। আর আমাদের ফেসবুকের নাম হল শরণাগত সৌমিত্র, SHARANAGATA শরণাগত, SOUMITRA সৌমিত্র। প্রত্যেকদিন রাত্রি 9:30টার সময় এই শরণাগত সৌমিত্র পাতায় আমি লাইভে উপস্থিত থাকি আপনাদের সামনে। আপনারা সকলে এখানে স্বাগত। আজ প্রস্তুত সৌমিত্র বসুর গল্প পড়ার শেষ অনুষ্ঠান। এরপরে আমরা অনুষ্ঠান করব রবিবারের শরণাগত, অন্যরকমই হবে, কিন্তু সেই অন্যরকম শরণাগত ধরনটা এখনকার থেকে আলাদা বলাই বাহুল্য। আজকের প্রথম যে বাণী সেটি বলি আপনাদের। পোশাক হলো বাইরের আবরণ, মানুষের আসল সৌন্দর্য হলো তার জ্ঞান, বলেছেন সক্রেটিস, পাঠিয়েছেন শ্রাবণী ভট্টাচার্য। তাই নিয়ে সৌমিত্র বসুর গল্প গানের পর 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। গানের পর ফিরে এলাম সৌমিত্র বসু কথায় বা গল্প পাঠের আসরে। পোশাক হলো বাইরের আবরণ, মানুষের আসল সৌন্দর্য হলো তার জ্ঞান। সক্রেটিসের এই কথাটি পাঠিয়েছেন শ্রাবণী ভট্টাচার্য। তাই নিয়ে সৌমিত্র বসু তার গল্প শুরু করছে। আপনাকে একটা কথা বলবো। গাড়িতে উঠতে যাচ্ছি, পেছন থেকে একটা গলা শোনা গেল। ফিরে তাকাতেই হয়, তাকালাম। আর তাকিয়েই মনে হলো এই লোকের দিকে না তাকালেও চলে। মাঝবয়সী, মুখটা কিরম দরকচা মারা, মাথার সামনের দিকটা ফাঁকা হয়ে এসেছে, সেখানে 2-4 গাছি চুল।
পেছন দিকটাও এলোমেলো, ভেরি আনইমপ্রেসিভ। একটা সস্তার শার্ট আর প্যান্ট পরনে। আমি এই ধরনের লোকেদের চিনি। এইসব একাডেমিক সেমিনারে এরা আসে খানিকটা সময় কাটাবার জন্য। প্রশ্নোত্তরের সময় উঠে দাঁড়িয়ে বিদ্যে জাহির করতে গিয়ে বোকা বোকা প্রশ্ন করে, মানে একটু নজরে পড়তে চায় আর কি। যাই হোক, ঘুরে যখন তাকিয়েছি তখন আবার মুখ ফেরানোটা অসভ্যতা। হ্যাঁ বলুন। বলছিলাম, লোকটা বিস্তর ঢোক টোক গিরে বলল, আপনি ওই সাইমালটেনিয়াস ইকুয়েশনের ব্যাপারে যেটা বললেন। হ্যাঁ, কি? না, ওটা বোধহয় একটু একটু আপনি একটু চেক করে নেবেন স্যার। আমার মনে হচ্ছে রাবিশ ছাড়া আর কি বলা যায়। আমার বক্তৃতায় থিওরির ভুল ধরতে এসছে। কে, কোথা থেকে এসেছে এই সমস্ত একাডেমিক জায়গায়? গাড়িতে উঠে পড়লাম। দুদিকে জানলায় নমস্কার বিতরণ করতে করতে গাড়ি ছেড়ে দিল। ভিড় শেষ, কিন্তু মনটা তেতো হয়ে আছে। এই একটা সময় এসেছে এখন যে কেউ যাকে যা ইচ্ছে তাই বলে দিতে পারে। আমাকে চ্যালেঞ্জ করছে, আমাকে। সিটে হেলান দিয়ে চোখ বুঝলাম। এসির ঠান্ডায় চোখ জুড়িয়ে আসছে। শেষ হলো গল্পের প্রথম পর্যায়ে। এরপর দ্বিতীয় পর্যায়ে যাব গানের পর। শ্রাবণী ভট্টাচার্যের পাঠানো সক্রেটিসের বাণী, পোশাক হলো বাইরের আবরণ, মানুষের আসল সৌন্দর্য হলো তার জ্ঞান। ফিরে আসছি। আমি সৌমিত্র বসু, 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে পোশাক হলো বাইরের আবরণ, মানুষের আসল সৌন্দর্য হলো তার জ্ঞান, সক্রেটিসের এই কথাটি নিয়ে একটা গল্প তৈরি করেছি আমি। কথাটি পাঠিয়েছেন শ্রাবণী ভট্টাচার্য। আমি কি ভুল করলাম? না, কিন্তু বহুদিন তো চর্চার মধ্যে ব্যাপারটা ছিল না। কিন্তু তবু আমি দেখেছি হয়তো কোনো একটা বিষয়ের মধ্যে নেই, সেই ব্যাপারে কেউ কোনো কথা বলল, মনের মধ্যে কথাগুলো জেগে ওঠে এবং একদম ঠিক কথা। দু একটা ডিটেল হয়তো মন থেকে সরে যায়, কিন্তু সাঁতার শিখলে যেমন লোকে ভোলে না, দু একটা স্ট্রোকের ধরন একটু এলোমেলো হয়ে যেতে পারে অনভ্যাসের ফলে, কিন্তু সাঁতারটা ভোলে না। স্মৃতিটাও সেই রকম। এতখানি ভুল তো আমার। উনি রাগ করলেন, ওর চোখের তারায় সেই রাগটা আমি টের পেলাম। অমন করে সবাইকার সামনে না বললেই হতো, কিন্তু পারলাম না যে। একটা ভুল কথা এতগুলো লোকের মধ্যে প্রতিষ্ঠা পেয়ে যাবে। তালা খুলে ঘরে ঢুকলাম। সারাদিন ঘরটা বন্ধ ছিল, একটা ভ্যাপসা গন্ধ। আসলে বহু পুরোনো আমলের বাড়ি, চারপাশ থেকে ড্যাম্প ওঠে, কিন্তু কি করা যাবে। এই ভাড়ায় এর চেয়ে ভালো ঘর আর কে দেবে আমাকে? মাঝে মাঝে একটু একটু জ্বর হয় আজকাল। ডাক্তার বলল বাড়িটা পাল্টাতে পারলে ভালো। না, আমার যা হয় হোক, বইগুলো সব জ্যাম্প লেগে নষ্ট হয়ে যাচ্ছে, এইটাই বড্ড কষ্ট হয়। সুড়ঙ্গ খোঁড়ার মতন করে কোন ভেতর থেকে বার করলাম বইটা। হ্যাঁ, আমি ঠিক, থিওরিটা উনি ভুল বলেছেন। এখন রাত 1:30, ফোন সুইচড অফ। তাই তো হবার কথা। সফল সেমিনারের পর চেয়ারপারসনের তো ঘুম দেওয়ারই কথা, কিন্তু আমার ঘুম আসছে না। কে ওই লোকটা? ওর একটা আনইমপ্রেসিভ মুখ, ওর একটা আধময়লা জামা কাপড় পরা। থিওরিটা তো সত্যি আমি ভুল বলেছিলাম। বাড়ি ফিরে এসে চেক না করে পারলাম না, আর তাতেই ওর কাছে গিয়ে আমায় ক্ষমা চাইতে হবে। ক্ষমা চাইতেই হবে, কিন্তু কি করে যে ঠিকানাটা পাবো? এই হলো গল্প। এরপর আপনাদের একটা ঘোষণা করবার আছে।
সামনের রবিবার থেকে সৌমিত্র বসু আর কোনো গল্প, তার নিজের লেখা কোনো গল্প আপনাদের শোনাচ্ছে না। তার বদলে সে শোনাবে আপনাদেরই লেখা গল্প, আপনাদের নিজের জীবনের অভিজ্ঞতা, যে অভিজ্ঞতা বা আপনার কোন আত্মীয় স্বজনের জীবনের অভিজ্ঞতা হতে পারে, যার ভেতর দিয়ে আপনি টের পেয়েছেন যে এর পেছনে কোথাও একটা ঈশ্বরের হাত আছে, কোথাও একটা দৈবিক ঘটনার ইঙ্গিত আছে। সেটা আমাদের লিখে পাঠান 150 থেকে 200 শব্দের মধ্যে। আমরা সেইটাকে একটু সাজিয়ে নিয়ে এই শরণাগত অনুষ্ঠানে, রবিবারের শরণাগত অনুষ্ঠানে সবাইকে শোনাবো। মনে রাখবেন, ভূতের গল্প নয়, ঈশ্বরের গল্প, ভগবানের গল্প, দৈবী গল্প, সেদিক থেকে অলৌকিক গল্প। কেমন? 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে এখন গান, গানের পর ফিরে আসছি পরের কথায়। কথাটি হলো, ধনী আর গরিবের মধ্যে তফাৎ একটাই, ধনীরা খাবার হজম করার জন্য দৌড়োয় আর গরিবেরা খাবার জোগাড়ের জন্য দৌড়োয়। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের এই কথা পাঠিয়েছেন সুব্রত কুমার করণ। ফিরে আসছি গানের পর। তো অনুষ্ঠানে সুব্রত কুমার করণ একটি বাণী পাঠিয়েছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের। ধনী আর গরিবের মধ্যে তফাৎ একটাই, ধনীরা খাবার হজম করার জন্য দৌড়োয় আর গরিবেরা খাবার জোগাড়ের জন্য দৌড়োয়। শুরু করি তাহলে আমার দ্বিতীয় গল্প। ধারাম 107-এর সঙ্গে 53-র ধাক্কা। একজন আপের দিকে আর একজন ডাউনে, মানে একজন স্টেশনের দিকে আর একজন উল্টো পথে। তার ফলে দুজনেই ছিটকে দুপাশে। কি ভাবছেন, দুটো বাসের মধ্যে অ্যাক্সিডেন্ট? না না, বাস টাস কিছু না, মানুষ। ধাক্কা লেগেছে কেষ্টবাবুর সঙ্গে বিষ্টুবাবুর। কেষ্টবাবু ফিরছেন, বিষ্টুবাবু যাচ্ছেন, দুজনেই ফুল স্পিডে। মানে 107 কেজি ওজনের বিষ্টুবাবুর ফুল স্পিড যতটা হতে পারে ততটাই আর কি। তাতেই 53 কেজি কেষ্টবাবু মাটিতে পড়ে গড়াগড়ি। ওদিকে 107 বিষ্টুবাবু তাই। চারপাশ থেকে লোকজন ছুটে এলো। স্বভাবতই তারা দুটো ভাগে ভাগ হয়ে গেল। বেশিরভাগ লোক গেল 107-এর দিকে। কয়েকজন ও তো নিজে থেকেই উঠে পড়বে এরকম নিশ্চিন্ততায় 53-র সামনে। সমস্যা হচ্ছে দুজনের কেউই উঠতে পারছেন না। বিষ্ণুবাবু উঠতে পারছেন না, তার কারণ ওই বিরাট বপু নিয়ে তার পক্ষে ভূমিশয্যা থেকে উঠে পড়া খুব কঠিন ব্যাপার। আর কেষ্টবাবু তো দাঁড়াতেই পারছেন না, মনে হচ্ছে পাটা ভেঙেছে। না ভাঙুক অন্তত নিদারুণ রকমের মোচকেছে তো বটেই। যাই হোক, দুজনকে ধরাধরি করে তুলে পাশের একটা রেস্টুরেন্টে বসানো হলো। বিষ্ণুবাবু পকেটে হাত দিলেন, তবে একটা আর্তনাদ, এ কি আমার মোবাইল, ফোন, ফোন কোথায় গেল? এদিকে ওদিক তাকাচ্ছেন, একজন একটা 3-4 টুকরো ফোন এনে সামনে রাখলো। পড়বার সময় পায়ের এক লাথিতে ছিটকে গিয়ে ল্যাম্পপোস্টে ধাক্কা মেরেছিল। তারপর বলবো, একটু গান শুনে নিই 92.7 বিগ এফএম এর শরণাগত অনুষ্ঠানে। তারপর এই গল্পের দ্বিতীয় পর্ব, যার বিষয় হলো ধনী আর গরিবের মধ্যে তফাৎ একটাই, ধনীরা খাবার হজম করবার জন্য দৌড়োয় আর গরিবেরা খাবার জোগাড়ের জন্য দৌড়োয়। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কথা পাঠিয়েছেন সুব্রত কুমার করণ। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বাণী নিয়ে, ধনী আর গরিবের মধ্যে তফাৎ একটাই, ধনীরা খাবার হজম করার জন্য দৌড়োয় আর গরিবেরা খাবার জোগাড়ের জন্য দৌড়োয়। পাঠিয়েছেন সুব্রত কুমার করণ। ওই যে বিশ্ববাবুর ফোন পড়ে যাচ্ছেন যখন, তার এক লাথিতে ল্যাম্পপোস্টে গিয়ে ধাক্কা মেরে টুকরো টুকরো হয়ে গেছে। সেটাকে পকেটে পুরে বিষ্ণুবাবু বললেন, ডাক্তার ডাক্তার ডাক্তার, একজন ডাক্তারকে ডেকে নিয়ে আসুন। এই ভোরে ডাক্তার কোথায় পাবো? ভিড় ক্রমে হালকা হয়ে যেতে লাগলো। বিষ্ণুবাবু কেষ্টবাবুর দিকে তাকিয়ে বললেন, দেখো তো কি মুশকিল, ফোনটা ভেঙে গেল। ফ্যামিলি ফিজিশিয়ানকে যে ডাকবো, বুকটা ধড়ফড় করছে, মনে হচ্ছে হার্ট অ্যাটাক হবে। আপনার কি অবস্থা? কেষ্টবাবু বিচ্ছিরি মুখ করে বললেন, পাটা মনে হয় ভেঙেছে। তাহলে তো চিত্তির, কতদিন অফিস কামাই করতে হবে কে জানে।
নির্ঘাত মাইনে কাটবে। ওহ, তার মানে আপনি এখন অফিস যাচ্ছিলেন এই ভোরবেলায়? কি করব, আমার অফিস বসে 8টার সময়, 5:44 ধরতে না পারলে বাড়ি থেকে বেরোতে দেরি হয়ে গেল। ছুটছি, হঠাৎ আপনার সঙ্গে। বিষ্ণুবাবু বললেন, তাই এমন দৌড়চ্ছিলেন? ট্রেন ফেল হয়ে যাওয়ার ভয়ে? হ্যাঁ। তা আপনি এমন সকালবেলা হন হন করে হাঁটছিলেন কেন? ডাক্তার বলেছে যে ফ্যাট কমাতে হবে, সকালবেলা খানিকটা দৌড়তে হবে। দৌড়তে পারি না, ওই যতটা হয়। গল্পের শেষটা কি হলে ভালো হয় বলুন তো? বলবো, এই যে দুজনের ভাব জমে গেল, এবারে বিষ্ণুবাবু কেষ্টবাবুকে তার ব্যবসায় একটা চাকরি দিলেন। শর্ত হলো রোজ তার সঙ্গে মর্নিং ওয়াক করতে হবে। তারপর যে যার বাড়ি ফিরে চান করে ভাত খেয়ে কেষ্টবাবু তার টেবিলে, বিষ্ণুবাবু তার এসি ঘরে। দরকার ছাড়া মুখোমুখি দেখা নেই। শেষ হলো দ্বিতীয় গল্প। দ্বিতীয় গল্পের শেষে একটা ঘোষণা, সেটা হচ্ছে সৌমিত্র বসু গল্প বানিয়ে যাবে, এটা আর চলবে না। সৌমিত্র বসুর নিজের বানানো গল্প বলা শেষ, এবার আপনারা গল্প তৈরি করবেন। না, গল্প তৈরি করবেন না, কোনো না কোনো অলৌকিক ঘটনা, সেটা ভূতের গল্প নয়, বলতে পারেন কোনো না কোনো ঘটনায় যেখানে কোনো একটা দৈবী ঘটনা ঘটেছে, অলৌকিক কোনো ভগবানের কথা মনে পড়ে গেছে যে এই রকমটা তো সাধারণভাবে ঘটে না, ভগবান বাঁচিয়ে দিয়েছেন বা ভগবান এটা করেছেন, এই রকম কোনো একটা গল্প আপনার জীবনের বা আপনার চেনার জানা কারুর জীবনের, বা এমনকি আপনি পড়েছেন কোথাও সেই রকমের কোনো গল্প, সেইগুলো একটু লিখে 150 থেকে 200 শব্দের মধ্যে লিখে পাঠান। আগামী বৃহস্পতিবার বেলা 12টার মধ্যে সেই লেখাগুলো দিয়ে তৈরি হবে আমাদের রবিবারের শরণাগত। একটু হয়তো ঠিক করে নেব, আমাদের বলবার মতন করে সাজিয়ে নেব। তাহলে আর কি, লিখতে বসে যান। মনে রাখবেন, বৃহস্পতিবার দুপুর 12টার মধ্যে হোয়াটসঅ্যাপে পৌঁছানো চাই। এবার পরের গল্পে যাব। পরের গল্পের বিষয় হচ্ছে মা শারদার কথা। কেউ যদি তোমাকে ভালো না বলে দুঃখ করো না, কারণ এক জীবনে সকলের কাছে ভালো হওয়া যায় না। পাঠিয়েছেন সুমিত্রা দাস। গানের পর শুরু হবে সৌমিত্র বসুর লেখা গল্প 92.7 বিগ এফএম এ রবিবারের শরণাগত অনুষ্ঠানে। কেউ যদি তোমাকে ভালো না বলে দুঃখ করো না, কারণ এক জীবনে সকলের কাছে ভালো হওয়া যায় না। পাঠিয়েছেন সুমিত্রা দাস। এক গ্লাস জল সামনে রাখা, দেখছি কেমন টলটল করছে। এবার সেই জলের উপর একটা ছোট্ট, খুব ছোট্ট ফোঁটা কালি ফেলে দিল। কালিটা প্রথমে একটা ছোট পুঁটুলির মতো জলে একটু ভাসলো, তারপর তার থেকে সেই কালির রঙের হালকা রোঁয়া বেরোতে আরম্ভ করল। সেই রোঁয়া বাড়ছে বাড়ছে, বাড়তে বাড়তে গোটা গিলাসটাকে ঢেকে দিল। চোখ বুজে চেয়ারে হেলান দিয়ে বসলো স্বাগত। নিজেই নিজেকে বলে যাচ্ছে, মন শক্ত করো, মন শক্ত করো স্বাগত। কিন্তু সেসব কেমন ফাঁকা আওয়াজ হয়ে মনের ভেতরে বুদবুদ কেটে মিলিয়ে যাচ্ছে। ভেতরে কোথাও বিশ্বাসের মতো শক্ত হয়ে দাঁড়াচ্ছে না। রাই এসে দাঁড়িয়েছে পেছনে, পিঠে হাত রাখলো। কি হলো, খেতে যাবে না? যাই। চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। তার মুখের দিকে তাকিয়ে রাই বলল, ওহো, ডোন্ট বি সো সেন্টিমেন্টাল। এগুলো থেকে এত পাত্তা দিচ্ছ কেন? অপেক্ষা করো, ঠিক তোমার টার্ন আসবে, তখন যা জবাব দেওয়ার সুদে আসলে শোধ করে দিও। ওকে, চলো, খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে। খাবার টেবিলে খুব হাসাহাসি হলো। রাই, মেয়ে, তিন্নি সবাই মজার মজার কথা বলে জমজমাট করে তুলল পরিবেশটা। সে বুঝতে পারছিল এর মধ্যে অনেকখানি অভিনয়, তার মন ভোলানোর চেষ্টা। সে চেষ্টায় বাধা দিতে ইচ্ছে করল না তার। একটু মজা, একটু হালকা হওয়া অন্তত কিছুক্ষণের জন্য তার খুব দরকার।
গল্পের বাকি অংশ বলবার জন্য ফিরে আসবো গানের পরে 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। আমি আপনাদের সৌমিত্র বসু। মা শারদার কথা 92.7 বিগ এফএম এ রবিবারের শরণাগত অনুষ্ঠানের জন্য। কেউ যদি তোমাকে ভালো না বলে দুঃখ করো না, কারণ এক জীবনে সকলের কাছে ভালো হওয়া যায় না। গল্পের দ্বিতীয় অংশ। মন ভালো নেই। অফিসে সেই মাকা চোখ, তাকে দেখলেই বাকি সকলের চুপ করে যাওয়া, দম আটকে আসে। ছুটির পরে বাড়িতে রাইকে ফোন করে বলল দেরি হবে। কতদিন মায়ের কাছে যাওয়া হয় না। বাঁশদ্রোণীতে আরতি একা থাকেন, যে বাড়িতে স্বাগত বড় হয়েছে। অনেক চেষ্টা করেও মাকে সে নিজের ফ্ল্যাটে নিয়ে আসতে পারেনি, এমনকি ছেলের পয়সা নিতেও তার আপত্তি। উইডো পেনশন পান, তার বাইরে টুকটাক এটা ওটা মহিলা সমিতির কাজকর্ম করেন, তাতেই নাকি দিব্যি চলে যায়। স্বাগত আর রাই বহুবার জিজ্ঞেস করেছে, তোমার মনে কি কোনো অভিমান আছে মা? তিনি হেসে উঠে বলেছেন, না রে, স্বাগতর বাবা চলে যাওয়ার পরে এই দিয়েই তো ওকে মানুষ করেছি। এখন নিজের উপরে সেই জোরটা হারিয়ে ফেলবো? থাক না, তোমরা তো রইলে। স্বাগতকে এখন এই অবসময় দেখে বললেন, আয় বস। বৌমা কেমন আছে? আমার দিদু ভাই? তারপর একটু থেমে, আয় বারান্দায় বসে বসে শুনি তোর কথা। তুই কি করে জানলে আমি? গালে একটা আলতো ঠোনা মেরে বললেন, রাইকে জিজ্ঞেস করিস দিদু ভাইয়ের মন খারাপ হলে ও টের পায় কিনা। বিকেল থেকে সন্ধে অন্ধকার গড়িয়ে নামলো আকাশ থেকে। সবটা শুনলেন, তারপর বললেন, আমি চরিত্রহীন এরকম একটা কথা উঠেছিল জানিস? মানে? স্বামী নেই, একা, ওই বয়স, তোকে মানুষ করছি, চরিত্র নিয়ে কথা হবে না? তুই এই বয়সে প্রমোশন পেয়ে যাদের চেয়ে উপরে চলে গেলি, তারা তাদের ব্যর্থতার বিষ একটু ঢালবে না? সে যতই বন্ধু হোক না কেন। ঠাকুর রামকৃষ্ণকে নিয়ে, স্বামী বিবেকানন্দকে নিয়ে কত লোকে কত কথা বলেছে তুই জানিস? তাদের তুলনায় তুই আমি কি? কখনো সবাইকার চোখে ভালো হবার চেষ্টা করিস না, হয় না সেটা। চেষ্টা কর নিজের চোখে ভালো হতে, শুধু নিজের চোখে। গল্প শেষ, এবার ঘোষণা। ঘোষণাটা হলো এই, আগামী বৃহস্পতিবার দুপুর 12টার মধ্যে আপনার জীবনের কোনো একটা অলৌকিক ঘটনা, সেটা ভূতের গল্প হলে চলবে না, যার মধ্যে দিয়ে আপনি কোথাও একটা ঈশ্বরের অস্তিত্বের প্রমাণ পাচ্ছেন, সেই রকম কোনো একটা ঘটনা এই 150-200 শব্দের মধ্যে লিখে চটপট আমাদের কাছে পাঠিয়ে দিন। সেটা আপনার নিজের জীবনের ঘটনা হতে পারে, আপনার আত্মীয়দের কারোর জীবনের ঘটনা হতে পারে, আপনার শোনা গল্প হতে পারে, আপনার পড়া গল্প হতে পারে, যা হোক কিছু হতে পারে। পাঠিয়ে দিন আগামী বৃহস্পতিবার বেলা 12টার মধ্যে। আমরা রবিবারের শরণাগতটা আপনাদের অভিজ্ঞতা নিয়ে তৈরি করব বলে ঠিক করেছি। তাহলে এইবারে তো আমাদের চিঠিপত্রের উত্তর, তার আগে গান। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে আমি আপনাদের সৌমিত্র বসু। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে এখন চিঠিপত্র। প্রথম চিঠি। প্রভাতী বন্ধু সৌমিত্র বাবু, প্রতিটি সকাল তরতাজা হয়ে ওঠে আপনার কণ্ঠস্বরের মাধুর্যে। বৈশাখে রবি প্রণামের পর কাজী নজরুল ইসলামকে শ্রদ্ধা নিবেদন পর্ব শুরু হয়েছে, একটু লিখতে ইচ্ছে হলো। আমাদের ছোটবেলায় তখন পাড়ায় পাড়ায় চৌকি পেতে ছেঁড়া চাদর শাড়ি টাড়ি টাঙিয়ে মঞ্চ হতো, আর সারা পাড়া মেতে উঠত তাতে। কবিকে চেনার আগেই শিখেছিলাম খুকি ও কাঠবিড়ালি, লিচু চোর, ব্যাস ওই নিয়েই শিল্পী হয়ে যেতাম। তারপর যেতে শুরু করলাম সব পেয়েছির আসরে। সেখানে প্রথম যেদিন ড্রাম, বাঁশি, বিউগলের সঙ্গে পা মিলিয়ে গিয়েছিলাম নজরুল গীতি, চল চল চল, ঊর্ধ্ব গগনে বাজে মাদল, নিম্নে উতলা ধরণী তল, সারা শরীর যেন শিরশির করে উঠেছিল।
সেই কবিকে চেনার শুরু। কৈশোর থেকে যৌবনে কাণ্ডারি হুঁশিয়ার, বিদ্রোহী, সাম্যবাদী, নারী, ঈশ্বর, আমার কৈফিয়ত, শিরদাঁড়ার গ্রন্থিতে গ্রন্থিতে দিল শিহরণ। এবার অন্য চমক কলেজের কমন রুমে। আমাদের এক বান্ধবী তখন কলকাতা আকাশবাণীতে নজরুল গীতি গাইত। ওকে ঘিরে আমরা প্রায়ই বসে যেতাম, আর ও চোখ বন্ধ করে একের পর এক গেয়ে যেত কবির প্রেমের গান, গজল, শ্যামাসঙ্গীত। বিস্মিত হয়ে যেতাম, বিদ্রোহী কবির কলমে এই গান! এই প্রেমিক কবির বুলবুলিটিকে রাখলাম বুকের পাঁজরে। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম রইলেন শিরদাঁড়ায়। তাই এই বয়সে অন্যায় দেখলে ঘুরে দাঁড়ানোর সাহস রাখি, আর বুকের পাঁজরে যিনি আছেন সেই প্রেমিক নজরুলের ভাষায় বলি, ভোলার মাঝে উঠবে বেঁচে সেই তো আমার প্রাণ, নাইবা পেলাম চেয়ে গেলাম গেয়ে গেলাম গান। সকলের জন্য শুভকামনা, তনিমা সিনহা। চমৎকার চিঠি, খুব সুন্দর চিঠি, ভারী মিষ্টি একটা চিঠি। ধন্যবাদ তনিমা দেবী। এর পরের চিঠিটা চন্দননগর থেকে কেশব সিংহ রায়। ডাক্তারবাবু, শুভ সকাল সবাইকে। সৌমিত্রবাবু, আজ সকালে আপনার একটা কথা আমাকে নাড়িয়ে দিয়ে গেল। 7 সমুদ্র 13 নদীতে একই জল, তেমনি 7 সমুদ্র 13 নদীর পাড়ে সমস্ত মানুষের শিরা ধমনীতে একই লাল রক্ত বইছে। তবে আমাদের এই পোড়া বাংলাদেশে কেন এত হানাহানি, হিংসা, দেশ, এত রক্তের হোলি খেলা? যেখানে হাসপাতালে আমার ছেলে মেয়েরা, আমার প্রাণের চেয়ে বেশি প্রিয় ছাত্রছাত্রীদের আমি আমার ছেলে মেয়েই বলি, তাদের প্রাণ তুচ্ছ করে একজন করোনা রোগীর প্রাণ বাঁচাতে ঝাঁপিয়ে পড়ে, সেই বাংলায় কিছু হিংস্র মানুষ সুস্থ নিরোগ কিছু মানুষের প্রাণ ছিনিয়ে নিতে দ্বিধা করছে না। আমরা কোন দেশে বাস করছি? রবি ঠাকুর, শ্রীরামকৃষ্ণ, বিবেকানন্দর কি এই শিক্ষা? শরণাগতর সহজ পাঠ কি আমাদের এই? সবাইকে প্রণাম জানাই। সপরিবারে আগামী দিনে আরো অনেক ভালো থাকুন। মানুষের দুর্দশা ঘুচুক, আমাদের শুভ বুদ্ধির উদয় হোক। ডক্টর কেশব সিংহ রায়, চন্দননগর। কেশববাবু, আপনার চিঠিটার মধ্যে এমন একটা নিরুপায় ছটফটানি আছে, সেইটা সত্যি সত্যি খুব আঘাত করে। আমি অন্তত যেটা বুঝি সেটা হচ্ছে, মানুষ বড় জোর যেটা পারে সেটা হচ্ছে চেষ্টা করতে পারে তার মতন করে। সেই চেষ্টার নানান রকম ভেদ আছে, কিন্তু তার মতন করে চেষ্টাটুকুই করতে পারে। তার বাইরে হয়তো আর কিছু করবার নেই। ডাক্তার হিসেবে আপনারও নেই, আর শরণাগতর উপস্থাপক হিসেবে আমারও নেই। শেষ করলাম চিঠিপত্র। এরপর শেষ গল্প। গল্পের বিষয় সরলতা পূর্বজন্মে অনেক তপস্যা না করলে হয় না, বলেছেন শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব। পাঠিয়েছেন শুক্তি। গানের পর সরলতা পূর্বজন্মে অনেক তপস্যা না করলে হয় না, ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব। পাঠিয়েছেন শুক্তি। শুনছেন তাই নিয়ে গল্প 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। গল্পের শেষ পর্ব। সে বড় হয়, পরীক্ষার হল, মন দিয়ে লিখছে, পেছন থেকে খোঁচা, অঙ্কটা একটু দেখা না। খাতা মেলে দিয়ে সে ডান পাশে সরে বসে। পেছনের ছেলেটা অঙ্ক টুকে নিচ্ছে। স্যার আসতে না আসতেই সে আবার সোজা হয়ে যায়। স্যার বলেন, কি হচ্ছে এখানে? কিছু না স্যার, এক জায়গায় বসে বসে একটু কোমরটা ছাড়িয়ে নিচ্ছিলাম। বাড়ি ফিরে রাতের তারায় ভরা আকাশের দিকে তাকায়। তারা জুড়ে জুড়ে ঈশ্বরের মুখ। স্যারকে মিথ্যে কথা বললাম। ঈশ্বর হাসেন, আবছা লাগে হাসিটা, আরো অন্য সব তারার আলোর মধ্যে একটু যেন ডুবে যাওয়া হাসি। এমনি করে দিন যায়। অফিসে তাকে মিথ্যে কথা বলতে হয় অবিরত, ঘুষ দিতে হয়, ঘুষ নিতেও হয় কখনো কখনো। ঘুষ নেওয়াটা তো একটা মালার মতো, মাঝখান থেকে একটা ফুল যদি খসে যায় তাহলে পরের ফুলের অসুবিধে হয়। আজকাল আর তার ছাদে আসা হয় না। এখন সে অফিস থেকে বাড়ি ফিরে টিভি দেখে, ছেলে মেয়েকে পড়া বুঝিয়ে দেয়, শাসন করে, তারপর খেয়ে নিয়ে শুয়ে পড়ে।
ঘুমের মধ্যে কখনো তার মনে হয় ঈশ্বর তার কাছে আসতে চাইছেন, রাতের অন্ধকার ঠেলে তিনি কাছে এসে ছুঁতে চাইছেন তার মাথা, কিন্তু পারছেন না। এ নিয়ে খুব বেশি ভাববার আগে চোখকে ঘুম দখল করে নেয়। শেষ পর্যন্ত ঈশ্বরের সঙ্গে দেখা হয় তার। সে কি রূপ! নানা রঙা আগুনের ফুলকি নাচছে তাকে ঘিরে। একটা বন্ধ ঘরে ঢুকিয়ে দেওয়া হয়েছে তাকে। তার শরীরের অণুতে পরমাণুতে দপদপ করে জ্বলে উঠছে আগুন। সেই আগুনের মধ্যে দাঁড়িয়ে আগুন রঙা ঈশ্বর দুহাত বাড়িয়ে তাকে বলেন, আমার বাগানটা ফাঁকা পড়ে রয়েছে, চল খেলতে যাই। শেষ হলো শরণাগত, কিন্তু ঘোষণাটি পরের শরণাগতের জন্য। আর আমার গল্প নয়, এরপর থেকে আপনাদের কথা। আপনাদের জীবনের কোনো না কোনো অলৌকিক অভিজ্ঞতা, ভূতের অভিজ্ঞতা নয়, ঈশ্বরের অভিজ্ঞতা, দৈবী অভিজ্ঞতা আপনার নিজের জীবনে ঘটতে পারে, আপনার চেনা জানা কারোর জীবনে ঘটতে পারে, আপনার পড়া কোনো গল্প হতে পারে, যা হোক কিছু, সেইটা 150 থেকে 200 শব্দের মধ্যে লিখে পাঠান আগামী বৃহস্পতিবার দুপুর 12টার মধ্যে। আমরা তাই দিয়েই বুনব আমাদের রবিবারের শরণাগত অনুষ্ঠান। ভালো হবে না? আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831